চল স্টার্ট করি। সলিউশনের লাস্ট ক্লাসে আমি পড়েছিলাম হচ্ছে ভেপার প্রেশার, সলিউশন কীভাবে ফর্ম হচ্ছে সেটা দেখেছিলাম। ভেপার প্রেশার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এসব আমার দেখা আছে। লাস্টে পড়েছিলাম হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, RLVP শর্টে বলেছিলাম। রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার আমার ছিল হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি মানে কি ছিল? সলিউশনের সেই প্রপার্টি যেটা আমার কার উপর ডিপেন্ড করবে, নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করবে, নাম্বার অফ সলিউট পার্টিকেলের উপর ডিপেন্ড করছে, বাট নেচারের উপর ডিপেন্ড করছে না, সেটা ছিল হচ্ছে আমার কলিগেটিভ প্রপার্টি। তাহলে আমাকে বল দেখি ভেপার প্রেশার কি একটা কলিগেটিভ প্রপার্টি হবে? খাতার মধ্যে লেখ, ফার্স্ট কোশ্চেন, ইজ ভেপার প্রেশার আ কলিগেটিভ প্রপার্টি? ভেপার প্রেশার কি আমার কলিগেটিভ প্রপার্টি? ভেপার প্রেশার কি আমার কলিগেটিভ প্রপার্টি হবে? বল, ভেবেচিন্তে বল, ভেপার প্রেশার কলিগেটিভ প্রপার্টি হবে কি? ভেপার প্রেশার কি কলিগেটিভ প্রপার্টি হবে? হ্যাঁ, ভেপার প্রেশার কলিগেটিভ প্রপার্টি হবে না। কেন হবে না? বাকিরা কি বলছে? ভেপার প্রেশার কলিগেটিভ প্রপার্টি হবে? আচ্ছা, ভেপার প্রেশার কলিগেটিভ প্রপার্টি হবে। কেন হবে? নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আগের দিনের ক্লাসেই পড়েছিলাম ওয়াটার আর মিথানল দুজনের ভেপার প্রেশার কি সেম হবে? তাহলে আমার বুঝতে পারলাম ভাই নেচারের উপর ডিপেন্ড করছে, হয়ে গেল। তাহলে ভেপার প্রেশার আমার কলিগেটিভ প্রপার্টি না, ভেপার প্রেশার আমার কলিগেটিভ প্রপার্টি না, কারণ নেচারের উপর ডিপেন্ড করে। আর কলিগেটিভ প্রপার্টি আমার সেগুলো ছিল যেগুলো নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে, নেচারের উপর ডিপেন্ড করবে না। তাহলে ভেপার প্রেশার ইজ নট আ কলিগেটিভ প্রপার্টি, কারণ ভেপার প্রেশার আমি দেখেছি লাস্ট ক্লাসেই ওয়াটারের যা হবে মিথানলের আলাদা আলাদা হবে, তার মানে নেচারের উপর ডিপেন্ড করে ভেপার প্রেশার। তাহলে ভেপার প্রেশার ভিপি ইজ নট আ কলিগেটিভ প্রপার্টি, বাট RLVP ইজ আ কলিগেটিভ প্রপার্টি। রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার ইজ আ কলিগেটিভ প্রপার্টি। বোঝা গেছে? এটা কিন্তু স্কুলে কোশ্চেন করবে, জাস্ট কি MCQ এর মধ্যে করবে, বলবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ কলিগেটিভ প্রপার্টি, এরকম টাইপের কোশ্চেন করবে। তাহলে RLVP কলিগেটিভ প্রপার্টি, বাট ভেপার প্রেশার কিন্তু আমার কলিগেটিভ প্রপার্টি না। যাই হোক, চল লাস্ট ক্লাসে আমি সলিউশন বানিয়েছিলাম, ভোলা নন ভোলা এসব করে সলিউশন বানিয়েছিলাম। সলিউশন বানানোর সময় তোকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমার ভাই দুজনকে আমি যদি মেশালে আমার কি ওভারঅল ভলিউমটা সেম থাকবে না আলাদা হবে, সেটাই আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। সেখান থেকে আমরা আজকে ক্লাসে শুরু করবো। যাই হোক, শুরু করার আগে একটা কথা বলি, সেটা আমরা কি করেছিলাম লাস্টের ক্লাসে পড়েছিলাম এ ফর কি করেছিলাম বল? এ ফর সলভেন্ট আর বি ফর ছিল হচ্ছে আমার সলিউট। খুব ভালো কথা, এ ফর ছিল সলভেন্ট আর বি ফর ছিল সলিউট। এখন আমি ভাই মেশাবো, কাকে মেশাবো? এ বি আজকের ক্লাসে আপাতত লাগছে না, আমি তো দুজনকে মেশাবো। মেশানোর পরে ভলিউম সেম হবে কি আলাদা হবে সেটা আমি তুই দেখবো। যাই হোক, ক্লাস 11-এ CBSE ISC বোর্ডে রিডিউস সিলেবাস যেহেতু চলছে এখনও, যেই বা নিটে স্বাভাবিকভাবেই আছে স্টেটস অফ ম্যাটার একটা চ্যাপ্টার, ঠিক আছে? স্টেটস অফ ম্যাটারের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল, সেটা হচ্ছে আমরা ভাই গ্যাস পড়েছিলাম ওখানে। গ্যাস বেসিক্যালি তার আগেও ক্লাস 10 লেভেলে হয়তো কিছু না কিছু পড়েছি, 9-10 লেভেলে আইডিয়াল গ্যাস কথাটা শুনেছিলাম, ঠিক আছে? আইডিয়াল গ্যাস কারা ছিল? যারা হচ্ছে বেসিক্যালি আমার PV = NRT ইকুয়েশন ফলো করে, তারা হচ্ছে আমার আইডিয়াল গ্যাস। সিমিলার হতে ভাই সবাই আইডিয়াল গ্যাস হয় না। আইডিয়াল গ্যাসের সাথে আরেকটা টার্ম আমার চলে আসে রিয়েল গ্যাস, ঠিক আছে? রিয়েল গ্যাস, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন যারা ফলো করে, এগুলো ক্লাস 11-এ CBSE ISC-তে ছিল না, ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। কিন্তু যেই বা নিটে সব বোর্ডেই যেই বা নিটে আছে, ঠিক আছে, খুব সম্ভবত। তো ভাই যারা হচ্ছে আমার ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ফলো করতো তারা ছিল হচ্ছে আমার রিয়েল গ্যাস। সিমিলার ওয়েতে আমি এখন সলিউশনে দেখবো, সলিউশন আমি মেশাবো কি? চল আমি মেশাচ্ছি হচ্ছে, ধর আমার কাছে আছে এ আছে এখানে, সবই ক্লোজ কন্টেনার, বুঝতেই পারছিস, আগের দিনই তোকে বলেছিলাম। এটা আছে হচ্ছে আমার কাছে বি, এ আর বি আছে। এ আর বিকে আমি মেশালাম, এ বি মিশিয়ে আমি কী পাবো? আমি এর মধ্যে পেলাম হচ্ছে A + B। কোনো রিয়াকশন কিন্তু হয়নি, আমার এর মধ্যে কোনো রিয়াকশন হয়নি, দুজন আলাদা আলাদা আছে। এখন ভাই ধর আমি এটা মেশালাম 20 ml, এটা ধর মেশালাম 30 ml, তাহলে এটা কি 50 ml হবে? 50 ml হবে কি হবে না? যদি আমার 50 ml হয় এক্স্যাক্টলি, তাহলে আমার ওটা হচ্ছে আইডিয়াল সলিউশন। আর যদি আমার 50 ml না হয়, কম বেশি হয়, তাহলে ওটা আমার হচ্ছে ভাই নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন আমার হবে না। তার মানে ভলিউম যেখানে জাস্ট সিম্পলি যোগ করছি, আমার অ্যাড হয়ে সিম্পল ভ্যালুটাই দিচ্ছে, সেটা হচ্ছে আমার কি আইডিয়াল সলিউশন। আর যেখানে আমি সেম ভ্যালুটা পাচ্ছি না, সেটা হচ্ছে আমার নন আইডিয়াল সলিউশন। তাহলে আমি এটা বেসিক বুঝতে পারলাম, আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন। এটা লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে ভলিউম সেম হতে পারে, নাও হতে পারে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমার ভলিউমটা যদি সেম হয়ে যায়, দুখানাকে সিম্পল যোগ করলে, তাহলে ওটা হচ্ছে আইডিয়াল সলিউশন। এখন কেন হবে, কেন হবে না? তাহলে আইডিয়াল সলিউশন তো বুঝতে পারলাম ভাই, ভলিউম সেম হবে। নন আইডিয়াল বুঝতে পারছি কি ভলিউমটা আমার সেম হবে না, মানে যোগ করলে আমার সেম হচ্ছে না। এখন একটা জিনিস তোকে বলি, সেটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন। লাস্ট ক্লাসে এই টার্মটা আমি শুনেছিলাম, ফোর্স অফ অ্যাট্রাকশন। যেখানে আমার যে কন্টেনারের মধ্যে এ আছে, সেখানে আমার কোন টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন আছে? একটা এর সাথে আরেকটা এরই ফোর্স অফ অ্যাট্রাকশন। তার মানে এখানে আমার আছে হচ্ছে এ টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন, বুঝতে পারছি? এর মাঝখানে কোনো বন্ড নেই, ওটা কি বলতে চাচ্ছি আমি? ফোর্স অফ অ্যাট্রাকশন। এখানে আমার কি আছে ভাই? এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন আমার এখানে আছে। যে কন্টেনারের মধ্যে আমার বি আছে, সেখানে আমার কোন টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন আছে ভাই? BB ফোর্স অফ অ্যাট্রাকশন। তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি।
এবারে যখন আমি ধর ওটা বানালাম, ওখানে বলতো কোন টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, নতুন ফর্ম আছে কোনটা, এবি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন আমার এখানে ফর্ম হলো। তুই বলি হ্যাঁ স্যার বুঝতে পারলাম, এখানে এবি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন ফর্ম হলো। যদি আমার বেসিক্যালি আগে ফোর্স অফ অ্যাট্রাকশন যা ছিল, ঠিক আছে, পরেও যদি আমার ফোর্স অফ অ্যাট্রাকশন সেমই থাকে, তাহলে আমার কি হবে, মলিকিউলগুলো ভাই আগে এ কে যেভাবে টানতো, বি কে যেভাবে টানতো, এ আমার বিকে সেভাবেই টানছে। তাহলে আমার কি হবে, ভলিউম সিম্পল অ্যাড করলে আমি ওই ভ্যালুটাই পেয়ে যাবো। এটা 20 ছিল, ওটা 30 ছিল, অ্যাড করলে আমি 50 পেয়ে যাচ্ছি সিম্পল। তুই বলি হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে আইডিয়াল সলিউশন আমার কি হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন আগেও যা ছিল পরেও আমার সেমই আছে, ওই জন্য ভাই ভলিউম আমার সেম হয়ে গেছে। বোঝা গেল, এটা হচ্ছে আমার কি আইডিয়াল সলিউশন। এইবারে যদি আমার কি হয়, ধর ফোর্স অফ অ্যাট্রাকশন, ধর আমার ভাই আগে ছিল বেশি, ধর এ বিবির ফোর্স অফ অ্যাট্রাকশন তার আগে বেশি ছিল, বুঝতে পেরেছিস, পরে ধর আমার ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেছে। যদি কমে যায় তাহলে বলতো, যদি আমার এ বির ফোর্স অফ অ্যাট্রাকশন এই এ বা বিবি যার ছিল তার থেকে কমে যায়, তাহলে আমার কি হবে, ভলিউম বাড়বে না কমবে, ভলিউম হচ্ছে আমার বাড়বে। কেন, তার কারণ হচ্ছে আমি বুঝতে পেরেছি এ আর বি এর ফোর্স অফ অ্যাট্রাকশন কম, তার মানে ভাই এ বিকে ভালোভাবে টানছে না, তার মানে এ বি এর থেকে অনেক দূরে দূরে থাকতে চাইবে, দূরে দূরে থাকলে স্বাভাবিকভাবেই ভলিউম আমার বেড়ে যাবে। বোঝা গেল, তাহলে এখানে আমার ভলিউম বাড়বে, সেটা আমার আইডিয়াল সলিউশন হবে না, আমি বুঝতে পারলাম ওটা একটা পসিবল। আরও একটা কেস কি আমার পসিবল আছে ভাই, এ বির ফোর্স অফ অ্যাট্রাকশন আমার ভাই আগের থেকে বেড়েও যেতে পারে, এ বিবির যা ছিল তার থেকে এ বির ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যেতে পারে, হতে পারে এখানে আরও স্ট্রং ইন্টারাকশন ফর্ম হয়েছে, তাহলে তখন আমার কি হবে, ভলিউম বাড়বে না কমবে, ভলিউম তখন আমার কমে যাবে। বোঝা গেল, তার মানে আমি বুঝতে পারলাম কি এই ভলিউম বাড়তে পারে বা কমতে পারে, সেটা হচ্ছে আমার আইডিয়াল সলিউশনের কেস। ভলিউম যদি বেড়ে যায় তাহলে আমি সেটাকে বলবো হচ্ছে ডেভিয়েশন স্বাভাবিকভাবেই, বা কমে গেলেও আমি সেটাকে ডেভিয়েশন বলবো। যদি বেড়ে যায় সেটাকে বলবো পজিটিভ ডেভিয়েশন, যদি কমে যায় সেটাকে বলবো নেগেটিভ ডেভিয়েশন। সিম্পল টার্ম, যদি ভলিউম ভাই আগের থেকে বেড়ে যায় সেটাকে বলবো পজিটিভ ডেভিয়েশন, আগের থেকে যদি কমে যায় মানে সিম্পল অ্যাড করে যাওয়া হতো, তার থেকে যদি বেড়ে যায় সেটা আমার হবে পজিটিভ ডেভিয়েশন, সিম্পল অ্যাড করে যাওয়া হবে তার থেকে যদি কমে যায় সেটা আমার হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। বোঝা গেছে, ক্লিয়ার? তুই বলে হ্যাঁ বুঝতে পেরেছি, আমি আসছি প্রত্যেকটা টার্মের মধ্যেই। আচ্ছা এইবারে তুই একটা জিনিস দেখ, আমি ভাই সলিউশন যদি বানাই, ধর আমি জলের সাথে অ্যালকোহল মেশালাম, আমাকে কিছু করতে হবে সলিউশন বানানোর জন্য, বা যদি আমি জলের সাথে বালিও মেশাই আমাকে কিচ্ছু করতে হবে সলিউশনটা বানানোর জন্য, সলিউশন বানানোর জন্য আমাকে কিচ্ছু করতে হবে না। তার মানে সলিউশন বানানোটা হচ্ছে আমার একটা স্পন্টেনিয়াস প্রসেস, ঠিক আছে, আমি অ্যাড করলাম ভাই সলিউশন হয়ে যাবে, অ্যাড করলে সলিউশন হয়ে যাবে। তেল আর জলের সলিউশন কোনোদিনও হবে না, তেল আর জল মানে মিক্স, মানে হোমোজিনিয়াস মিক্সার আমি পাবো না, বাট আমার ভাই তেল জলের উপরে ভাসবে, এইটা আমার পসিবল, ঠিক আছে। তো আমার ভাই দুজনকে অ্যাড করলাম, যা আমার হবে, আর কিছু নতুন করে কিছু পসিবল না, আমি আর এক্সটার্নালি কিছু করতে পারবো না। এইবারে তুই বল তাহলে আমাদের সলিউশন ফর্ম হলো, সলিউশনের ফর্মেশন স্পন্টেনিয়াস প্রসেস, ক্লাস 11-এ পড়েছিলাম স্পন্টেনিয়াস প্রসেসের কন্ডিশন আমার কি ছিল বলতো, ক্লাস 11-এ স্পন্টেনিয়াস প্রসেস পড়েছিলাম, কন্ডিশন কি ছিল বল দেখি, একটা আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর ছিল স্পন্টেনিটি রেসপেক্টে, ক্লাস 11 একদম কোন চ্যাপ্টার, থার্মোডাইনামিক্স চ্যাপ্টার, বল কি ছিল স্পন্টেনিটির কন্ডিশন, শুধু জি না ভাই, ডেল্টা জি, তাই তো, তাহলে চল ডেল্টা জি লেস দেন জিরো, তাহলে আমার ভাই আইডিয়াল হোক বা নন আইডিয়াল যাই হোক, ডেল্টা জি এর ভ্যালু কিন্তু আমার লেস দেন জিরো হবে। বোঝা গেল, তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি, ডেল্টা জি মানে কি, গিভস ফ্রি এনার্জি চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, তাহলে ভাই আমার আইডিয়াল হোক বা নন আইডিয়াল হোক যাই হোক, আমার সলিউশন ফর্মুলায় আমার ডেল্টা জি লেস দেন জিরো হবেই। বোঝা গেছে, তাহলে এটা কিন্তু তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে ডেল জির ভ্যালু কী হবে, তুই বলবি লেস দেন জিরো, সবই তো তুই লিখছিস খাতার মধ্যে, ক্লিয়ার? তাহলে ডেল জির ভ্যালু আমার কী হবে, লেস দেন জিরো। ওই যে লম্বা মেসেজটা আছে না, তার মধ্যে কি লেখা আছে সুন্দর করে স্পন্টেনিটির ফ্যাক্টর কোনটা, আমি তো তোকে মেসেজ খুলে তোকে বলে দিতে পারি, ঠিক আছে। তাহলে ডেল জির ভ্যালু কী হবে, লেস দেন জিরো, ক্লিয়ার? বোঝা গেল, স্পন্টেনিয়াস হতে গেলে ডেল জি হবে হচ্ছে লেস দেন জিরো, ওকে। আচ্ছা এইবারে তুই ভাব আরেকটা কনসেপ্ট, এন্ট্রপি আমার কী হবে, বাড়বে না কমবে, সিম্পলি ক্লাস 11-এও আমি এই জিনিসটা করেছিলাম, কারণ আমার ভাই এখানে শুধুমাত্র এই ছিল, আমি তোকে ক্লাস 11-এর সেম জিনিসটা বলের কনসেপ্ট দিয়ে বলেছিলাম, কারণ আমার এখানে একখানা কালারের বল আছে, এখানে আরেকটা আলাদা কালারের বল আছে, আমি ধর যদি এখানে চোখ বন্ধ করে হাত দিই তাহলে আমি কী পাবো বলতো, ধর এখানে আমার হচ্ছে গ্রিন কালারের বল, তাহলে আমি এখানে গ্রিন কালারের বলই পাবো স্বাভাবিকভাবে। তাহলে আমি চোখ বন্ধ করে এর মধ্যে হাত দিলাম, ধর আমি এখানে ব্ল্যাক কালারের বল আছে, তাহলে আমি এখান থেকে শুধুমাত্র ব্ল্যাক কালারের বলই পাবো, চোখ বন্ধ করে এখন হাত দিচ্ছি, প্রবাবিলিটি আমার পুরো 100% ওটা পাওয়ার। কিন্তু যখন আমি এরকম মিক্সারটা বানিয়েছি তখন আমি চোখ বন্ধ করে যখনই হাত দিলাম আর ভাই 100% প্রবাবিলিটি নেই, স্বাভাবিকভাবেই আমি ব্ল্যাকও পেতে পারি, লালও পেতে পারি, গ্রিনও পেতে পারি, ঠিক আছে। তার মানে আমার এখানে র্যান্ডমনেস বেড়ে গেছে, এই জিনিসটা আমি ক্লাস 11-এ তোকে বলেছিলাম, র্যান্ডমনেস আমার এখানে বেড়ে গেছে। তাহলে র্যান্ডমনেস বেড়ে যাওয়া মানে এই টার্মটা আমার ক্লাস 11-এ পড়া এন্ট্রপি, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি আমার কী হবে, গ্রেটার দেন জিরো, তাহলে সলিউশন ফর্মুলা আমার কী হবে, চেঞ্জ ইন এন্ট্রপি গ্রেটার দেন জিরো। এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, তখন ভাই হা হতাশ করে এদিক ওদিকে তাকিয়ে থাকবি না, ঠিক আছে। তাহলে ডেল্টা এস এর ভ্যালু কী হবে, গ্রেটার দেন জিরো, আর ডেল জির ভ্যালু কী হবে, লেস দেন জিরো। থার্মোডাইনামিক প্যারামিটার তাহলে কী হলো, আইডিয়াল হোক বা নন আইডিয়াল সবার জন্য ওটা আমার কমন, ঠিক আছে। থার্মোডাইনামিক প্যারামিটার আইডিয়াল হোক বা নন আইডিয়াল সবার জন্য কিন্তু আমার ওটা কনস্ট্যান্ট, ডেল জি হচ্ছে কি লেস দেন জিরো হবে, আর ডেল এস হবে কি আমার গ্রেটার দেন জিরো, ক্লিয়ার? বোঝা গেল, চল খাতার মধ্যে 1 নম্বর হেডিং দা আইডিয়াল সলিউশন, আইডিয়াল সলিউশন, আইডিয়াল সলিউশন কারা, ঠিক আছে, একটু লিখে রাখ সাইডে, ফলোস রাউলস ল। আইডিয়াল সলিউশন কি, যারা হচ্ছে আমার রাউলস লকে ফলো করবে, আইডিয়াল সলিউশন কারা, সাইডে সেমি লিখে রাখ, ফলোস রাউলস ল। আমি কোশ্চেন অ্যান্সার গ্রুপে পাঠানো স্টার্ট করে দিয়েছি, তুই লেখাও স্টার্ট করে দিয়েছিস, আমি র্যান্ডমলি যে কোনো দিন কিন্তু চেক করবো, ঠিক আছে। আচ্ছা
আইডিয়াল সলিউশন করে তার হচ্ছে আমার ফলো করবে কাকে, রাউল্ট লকে। এখন প্রশ্ন হচ্ছে ভাই রাউল্ট লকে কীভাবে ফলো করবে, চল দেখ একটু ঠান্ডা মাথার জিনিস বুঝবো। রাউল্টস ল দেখ, এর মধ্যে নাম্বার 1 আইডিয়াল সলিউশন বলে ফিচার্স লিখতে পারিস, বল লেখ তো। আইডিয়াল সলিউশনের মধ্যে ফিচার্স লেখ নাম্বার 1, আইডিয়াল সলিউশনের মধ্যে ফিচার্স লেখ নাম্বার 1। দেখ ভালো করে বুঝবি, এই যে ভাই আমি সলিউশনটা বানালাম, এই সলিউশনে ধর আমার দুজনেই ভোলাটাইল আছে এখানে, ঠিক আছে, দুজনেই ধর ভোলাটাইল আছে, এ আর বি ধর আমি পেলাম, তাহলে এখানে আমি যে প্রেশারটা পাবো এই প্রেশারটা আমার কী হবে, টোটাল প্রেশার। আগের দিনের ক্লাসে দেখেছিলাম টোটাল প্রেশারের ফর্মুলা কী ছিল বলে ফেল। পিটি ইকুয়ালস টু কী হবে, পিএ প্লাস পিবি, পিএ কে ভেঙে বল, তারপরে পিএ জিরো এক্স এ প্লাস পিবি জিরো এক্স বি। আচ্ছা একটা জিনিস মনে রাখবি, ক্লাস 12-এর শুরু থেকে যদি ফাঁকি দেওয়া স্টার্ট করিস না, তাহলে আবার তুই ভাই সেই ফাঁদের মধ্যে পড়ে গেলি। আমার মনে হয় না তুই এতটাও ইন্টেলিজেন্ট বা এতটাও তুই বুদ্ধিমান যে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চাস। আমি মনে হয় না তুই চাস এটা, কোনো বুদ্ধিমান লোক এটা চাইবে না করতে, ঠিক আছে। ক্লাস 12-এর শুরু থেকে যদি ফাঁকি দেওয়া স্টার্ট করিস তাহলে তোর প্রেশার কিন্তু প্রচুর বাড়তে থাকবে। আর মনে রাখবি তুই জীবনে যেখানেই পরবর্তীকালে যত ইন্টারভিউ দেবি 10-এর মার্কস কোথাও তো দেখবেই না, সবার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 12-এর। তুই বিশ্বাস না করলে তুই দেখে নিবি, বিটেকের ইন্টারভিউর সময় দেখবি 12-এর মার্কসটা ওখানে লাগবে, ঠিক আছে। যাই হোক চল, পিটি ইকুয়ালস টু পিএ জিরো ইন্টু এক্স প্লাস পিবি জিরো ইন্টু এক্স বি। ভালো করে দেখবি এই টোটাল প্রেশার ভাই, এই টোটাল প্রেশারটা কি, এই যে সলিউশনটা ফর্ম হয়েছে, সলিউশনের উপরে যে ভেপার তার প্রেশার, ঠিক আছে। এইবার দেখ এই যে ভেপার প্রেশারটা আমি এখানে পাচ্ছি, এই ভেপার প্রেশারটা আমি কীভাবে মেজার করতে পারি, সিম্পলি তুই ভাব, এরকম একটা সলিউশনের উপরে প্রেশার পেলাম, কীভাবে মেজার করবো। আমি যদি আলটিমেটলি আমি এক্সপেরিমেন্ট করে যে ভ্যালুটা দেখতে চাই সেটাই তো আমার দরকার, এক্সপেরিমেন্টাল সায়েন্স তো আমার এক্সপেরিমেন্টাল সাবজেক্ট। তাহলে আমি ভাই এখানে এক্সপেরিমেন্ট করে ধর আমি এই যে ভ্যালুটা পেয়েছি এটাকে আমি মেজার করবো, কীভাবে মেজার করবো, আরে প্রেশার মেজার করার জন্য ইনস্ট্রুমেন্ট আছে, ম্যানোমিটার আছে, সেগুলো দিয়ে আমি এখানে মেজার করবো, আমি ডিজিটালি পেয়ে যাবো ভ্যালু কত, ঠিক আছে। তো সেটা নিয়ে আমি তো অত ভাবছি না, কোন ইনস্ট্রুমেন্ট সেটা আমার অত লাগছে না, আমি ভাই এখানে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি ভ্যালুটা পেয়ে যেতে পারি কার, পি টোটাল। তাহলে পি টোটালের ভ্যালুটাই তো আমার অ্যাকচুয়ালি ভাই এক্সপেরিমেন্টালি তো আমার দরকার, এক্সপেরিমেন্ট করে আমি এটা পাচ্ছি, বুঝতে পেরেছিস। আমার তো আলটিমেটলি সায়েন্স তো এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, এক্সপেরিমেন্ট করেই আমি দেখতে পাচ্ছি ভাই এটার ওজন রিলিজ করলে আমার ডাবল বন্ড ভেঙে গিয়েও 2টো অক্সিজেন লাগে, সেটা তো আমি ভাই বানিয়ে নিয়েছি সোজা করে বোঝার জন্য, কিন্তু আমার প্রোডাক্টটা তখন অ্যাসিটন ফর্ম, সেগুলো বুঝতে পারছি, ওটা তো এক্সপেরিমেন্ট করে আমি দেখতে পাবো অ্যাসিটনের স্মেল পাচ্ছি, ক্লাস 11-এ বলেছিলাম এরকম। তাহলে এটা হচ্ছে আমার ভাই এক্সপেরিমেন্টাল এই পার্টটা। এইবার তুই ভালো করে দেখ ডান দিকের পার্টটা, যেটা পিএ জিরো, আগের দিনই বলেছি পিএ জিরো আমার ইন্টারনেট অ্যাভেলেবেল, লিটারেচার ভ্যালু এটাকে আমার বলে, পিএ জিরো ইন্টারনেট অ্যাভেলেবেল আছে পিওরটার। এক্সে মানে কি, মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন বানানোর জন্য আমার এক্সপেরিমেন্ট করার দরকার আছে কোনো, মোল ফ্র্যাকশন আমি ক্যালকুলেট করে বার করতে পারবো, ঠিক আছে। এটার মোল বাই এ প্লাস বি দুজনের মোল আমি করে ওটা ক্যালকুলেট করে বার করতে পারছি, তার মানে এটা পুরো থিওরিটিক্যাল পার্ট চলে গেল। পিবি জিরো ইন্টারনেট অ্যাভেলেবেল, এক্স বি এটাও আমি ক্যালকুলেট করে বার করতে পারছি, তার মানে এই পার্টটা ডান দিকের পার্টটা হচ্ছে আমার কী হলো বলতো, পুরোপুরি থিওরিটিক্যাল পার্ট, এটা হচ্ছে আমি থিওরি করে বার করতে পারছি। তাহলে এখন যদি আমার এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল সেম হয় তখন আমি কি বলতে পারি ভাই, তার মানে হ্যাঁ ভাই রাউলস লকে ফলো করেছে বলে এটা সেম হয়েছে। কেন, আরে ভাই রাউলস লকে ফলো করেছে বলেই তো এই ইকুয়েশনটা আমি আগে লিখেছিলাম, তার মানে এই ইকুয়েশনটা ফলো করছে মানে কি, রাউলস লকে ফলো করছে, রাউলস লকে ফলো করছে মানে কি ভাই আইডিয়াল সলিউশন। তার মানে 1 নম্বর ফিচার্স আমি তো এতক্ষণ যেটা লিখলাম সেটা কি, এই এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যালটার ভ্যালুটা আমার সেম হবে, বোঝা গেছে। তাহলে 1 নম্বর ফিচার্স আমার কি হলো, এটা পি টোটাল আর পিএ জিরো এক্স প্লাস পিবি জিরো এক্স এটা আমার সেম হলো, বোঝা গেল। তাহলে এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল ভ্যালু সেম হচ্ছে, তার মানে কি আমি এক্সপেরিমেন্ট করে যত ভ্যালু দেখছি পাচ্ছি ইনস্ট্রুমেন্টে আর ক্যালকুলেট করে দেখছি হ্যাঁ ভাই তত ভ্যালু আসছে, তখন আমি বলবো কি হ্যাঁ ওটা আইডিয়াল সলিউশন, তার মানে ওটা আমার আইডিয়াল সলিউশন, বোঝা গেল। এটা 1 নম্বর ফিচার্স। 2 নম্বর 3 নম্বর আমি আর লিখছি না, ডেল জি ডেল এস নতুন একটা ফিচার্স লিখে চল 2 নম্বর লিখ, ডেল্টা ভি মিক্স, ভি ফর ভলিউম, মিক্স মানে বুঝতেই পারছি মিক্সচার, ডেল মানে চেঞ্জ, বল দেখি ডেল ভি মিক্সের ভ্যালু কত হবে আইডিয়াল সলিউশনের জন্য, কত হবে বলে ফেল, ডেল ভি মিক্সের ভ্যালু কত হবে, শুনতে পেলাম না বল না, ভ্যালু 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 0 এক্স্যাক্টলি, কারণ কোনো ভলিউমের চেঞ্জই হয়নি, ঠিক আছে। 20 + 30 50 পেয়ে গেছি, তাহলে 50 - 30 + 20 করলে আমার 0ই হয়, তাহলে কত হলো ভাই ভ্যালু 0। তাহলে সেকেন্ড হচ্ছে আমার কি আইডিয়াল সলিউশনের জন্য ডেল ভি মিক্সের ভ্যালু কত হবে 0, তুই বলে হ্যাঁ বুঝতে পেরেছি, এটা তোর পরীক্ষাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে, এই প্যারামিটারগুলো লিখতে দেবে, ডেল ভি মিক্সের ভ্যালু কত হলো 0। আগের ব্যাচে যা পড়িয়েছি সেইটাই আমি এক্স্যাক্টলি ওগুলোই লিখছি, কারণ আলাদা আলাদা হলে সমস্যা হয়ে যাবে। ডেল ভি মিক্সের ভ্যালু কত হলো 0। 3 নম্বর ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন আমার কী হবে, জাস্ট সিম্পলি আমি ভাই বোঝার জন্য এরকম লিখছি, এ বিবির ফোর্স অফ অ্যাট্রাকশন যা হবে, ঠিক আছে, এ বির ফোর্স অফ অ্যাট্রাকশন আমার সেম হবে, তাই তো, এ বিবির ফোর্স, তোর নাম জানো কি, হ্যাঁ চলে 740 থেকে ছিল, হ্যাঁ পড়া, এ বিবির যা ফোর্স অফ অ্যাট্রাকশন হবে এ বির ফোর্স অফ অ্যাট্রাকশনও আমার সেম হবে, ঠিক আছে, বোঝা গেল।
এ বিবির যা ফোর্স অফ অ্যাট্রাকশন এ বির ফোর্স অফ অ্যাট্রাকশনও হচ্ছে আমার সেম। ক্লিয়ার, বোঝা গেছে? চল এই হচ্ছে আমার তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনের গল্প। 4 নম্বর পয়েন্ট, চল 4 নম্বর পয়েন্ট লিখি। 4 নম্বর পয়েন্ট লিখছি, দেখ 4 নম্বর পয়েন্ট আগে লিখি, তারপরে তুই ব্যাপারটা বুঝে যাবি। এই ঘরে না ক্লাস 12 30 জন বসতো আগের বছর। চল 4 নম্বর পয়েন্ট লিখছি, দেখ ডেল্টা মানে চেঞ্জ, এইচ মিক্স। আচ্ছা এইচ দিয়ে কি ডিনোট করতাম বলতো ক্লাস 11-এ? এইচ দিয়ে কি ডিনোট করতাম? রাজু সেটি এগিয়ে আয়। এইচ দিয়ে কি ডিনোট করতাম? আর এগিয়ে চলে আয়। এইচ দিয়ে কি ডিনোট করতাম? এইচ দিয়ে হচ্ছে এনথ্যালপিকে ডিনোট করতাম, ঠিক আছে? এইচ ফর এনথ্যালপি। ক্লাস 11-এ পড়েছিলাম থার্মোডাইনামিক্সের মধ্যে এইচ ফর এনথ্যালপি। এনথ্যালপি মানে আমার কি ছিল ক্লাস 11-এ পড়া? এনথ্যালপি মানে কি ছিল? এনথ্যালপি মানে কি ছিল? এনথ্যালপি মানে কি ছিল? এনথ্যালপির মানেটা কি ছিল মনে আছে? এনথ্যালপি মানে কি ছিল? হ্যাঁ, এনথ্যালপি মানে কি ছিল? ক্লাস 11-এ পড়েছিলাম এনথ্যালপি। এনথ্যালপি মানে ছিল হচ্ছে বেসিক্যালি আমার কনস্ট্যান্ট প্রেসারে অ্যামাউন্ট অফ হিট, ঠিক আছে? অ্যামাউন্ট অফ হিট বা অ্যামাউন্ট অফ এনার্জি ইন কনস্ট্যান্ট প্রেসার, সেটা ছিল হচ্ছে আমার এনথ্যালপির টার্ম। ওকে, যাই হোক চল এখানে দেখি ডেল্টা এইচ মিক্সের ভ্যালু কত হবে। ডেল্টা এইচ মিক্সের ভ্যালু কত? আইডিয়াল সলিউশনে ডেল্টা এইচ মিক্সের ভ্যালু হচ্ছে আমার কত? 0। এখন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না কেন 0 হবে, আমি জাস্ট এখানে বুঝবো কেন 0 হবে। পরীক্ষাতে তোকে জিজ্ঞেস করবে না কেন 0। দেখ ডেল এইচ মিক্সের ভ্যালু কেন 0 হচ্ছে। আচ্ছা এটা করতে থাকবি, দেখলেই বুঝে যাবি এটা কী, ঠিক আছে? তুই এখানে তোর ডিটেলসটা লিখতো, সিরিয়াল নাম্বারটা মনে রাখবি। ওকে চল দেখ, ওটা হয়ে গেলে পরের জনকে দিয়ে দিবি, তোকে বলিনি মঞ্জিমা। আচ্ছা 4 নম্বর হচ্ছে ডেল এইচ মিক্সের ভ্যালু ইকুয়াস টু 0। তো তুইও তো আগের দিন ডিটেলস লিখিস নি, তুই পাস করে দে পরের জনকে। ডেল এইচ মিক্স ইকুয়াস টু 0 কেন হলো? আচ্ছা ডেল এইচ মিক্স মানে হচ্ছে সিম্পলি আমার এনথ্যালপির চেঞ্জ, এই প্রসেসে কী হচ্ছে এনথ্যালপির চেঞ্জ। সিরিয়াল নাম্বারটা মনে রাখতে বলেছিলাম আগের দিন, গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা দেখি কেন 0, ভালো করে দেখবো। এখানে কী ছিল ভাই? এ টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন, এখানে ছিল হচ্ছে বিবি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? এ টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল হচ্ছে বিবি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন। আমি ভাই এবি ফর্ম করেছি, এবি যদি আমি ফর্ম করি তাহলে আমাকে কী করতে হয়েছে বলতো? এটা ভাঙতে হয়েছে, অ্যাজ ওয়েল এজ আমাকে বিবিটাও ভাঙতে হয়েছে। তাহলে এই দুখানা ফোর্স অফ অ্যাট্রাকশন আমাকে ভাঙতে হয়েছে, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা তুই বল ফোর্স অফ অ্যাট্রাকশন ভাঙতে হলে আমার কি বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করবে নাকি ও নিজে এনার্জি ছেড়ে দেবে? ফোর্স অফ অ্যাট্রাকশন যদি ভাঙতে হয় তাহলে কি আমার ও বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করবে নাকি নিজেই এনার্জি ছেড়ে দিয়ে ভেঙে ফেলবে? তার মানে আমার এখানে এ টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন ভেঙে এবি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন ফর্ম হয়েছে। তার মানে কী করেছে ভাই? বাইরে থেকে এখানে এনার্জি অ্যাবজর্ব করতে হবে। আমি ধরলাম হিট অ্যাবজর্ব করেছে, সেটাও এনভায়রনমেন্ট থেকে পেয়ে যাবে, ঠিক আছে? এনভায়রনমেন্ট থেকে অ্যাবজর্ব করবে। আমি এখন সিম্পল স্টেটে আছি, আমার এখন বেশি এগুলো জটিল করার দরকার নেই, ঠিক আছে? বোর্ড এক্সামে আমি যতটুকু দরকার ততটুকুই দেখবো। তাহলে এই হচ্ছে কি আমার এনভায়রনমেন্ট থেকে ধর অ্যাবজর্ব করলো, ওটা কিন্তু সবাই দিবি কারণ ওটা গার্জিয়ানদের পাঠাবো, প্রত্যেক গার্জিয়ানকে, ঠিক আছে? এটা ভাই বিবি, তুই দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো মৌলিকে। এখানে বিবি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন এখানেও ভাই ভাঙছে, তো এখানেও যদি ভাঙে তাহলে আমার কী হলো? এখানেও ওকে বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করতে হয়েছে, বোঝা গেল? তাহলে এই প্রসেসটাতে এই লেফট সাইডে যা হয়েছে এর জন্য আমি কী করতে হয়েছে বলতে? এনার্জি অ্যাবজর্ব করতে হয়েছে। রাইট সাইডে আমার কী হয়েছে ভাই? এবি টাইপের ইন্টারাকশন ফর্ম হয়েছে। এবি টাইপের যদি ইন্টারাকশন ফর্ম হয় তাহলে আমার বল এখানে কী হবে? এনার্জি রিলিজ হবে নাকি এনার্জি অ্যাবজর্ব হবে? একটা জিনিস সিম্পলি ভাবি, কোনো জিনিসকে ভাঙতে গেলে ভাই বাইরে থেকে এনার্জি দিতে হয়, তাহলে জুড়তে গেলেও নিজে থেকে এনার্জি রিলিজ করে দেবে, সিম্পল ব্যাপার। এ যদি ভেঙে যায় তাহলে বাইরে থেকে এনার্জি দিয়ে ভাঙতে হবে, আর যদি এ বন্ড ফর্ম করে তাহলে ওখান থেকে এনার্জি রিলিজ হয়ে যায়। বন্ড ফর্ম হলে তো আমার এনার্জি রিলিজ হয়, ঠিক আছে? তার মানে আমার কি এখানে বন্ড ফর্ম হয়নি, এবির ইন্টারাকশন ফর্ম হয়েছে। তাহলে এবি যখন ফর্ম হয়েছে এনার্জি এখান থেকে রিলিজ হয়ে গেছে। এইবারে যেহেতু আমার এ আর বিবির ইন্টারাকশন ফোর্স অফ অ্যাট্রাকশন যা ছিল, এবির ইন্টারাকশন বা এবির ফোর্স অফ অ্যাট্রাকশনও সেম, ওই জন্য এই সাইডে আমার টোটাল যে অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব হবে এখানে টোটাল সেই অ্যামাউন্টের এনার্জি রিলিজ হয়ে যাবে, বোঝা গেল? এই জন্য আমার ডেল এইচ মিক্সের ভ্যালু কি হলো? 0। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ডেল এইচ মিক্সের ভ্যালু 0। 4 নম্বর ক্লিয়ার, বোঝা গেছে? তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে ভাই এটা হবে কি হবে না, কোনো এক্সপ্লেনেশন না। ডেল এইচ মিক্স ইকুয়াস টু 0, ডেল এইচ মিক্স গ্রেটার দ্যান 0, ডেল এইচ মিক্স লেস দ্যান 0, ঠিক আছে? লাস্ট অপশন অল অফ দ্য অ্যাবভ, চারটে দিয়ে বলবে কোনটা আইডিয়াল সলিউশনের জন্য অ্যাপ্লিকেবল। তুই জাস্ট সিম্পলি বলবি ডেল এইচ মিক্স ইকুয়াস টু 0, তোর বোঝা হয়ে গেছে এটা। ক্লিয়ার? চল খাতায় লেগে এবার এক্সাম্পল, আইডিয়াল সলিউশনের এক্সাম্পল, এক্সাম্পল অফ আইডিয়াল সলিউশন। হয়ে গেছে ওই ফর্মটা? হয়ে গেছে মৌলি? হ্যাঁ দিয়ে তারপরে যাস। এক্সাম্পল 1 নাম্বার, এন হেক্সেন অ্যান্ড এন হেপটেন। এন কীভাবে লিখতে হয় তো জানা আছে, হেক্সেনের আগে এন কীভাবে লিখবি তুই জানিস, ক্লাস 11 দেখেছিস। এন হেক্সেন অ্যান্ড এন হেপটেন, স্মল এন দিয়ে কীভাবে লিখতে হয় তুই জানিস, এন হেক্সেন অ্যান্ড এন হেপটেন। শুভদীপ তোর এদিকে এগিয়ে তো,
এদিকে চলে একটু এগিয়ে, রাহুল স্যার একটু এগিয়ে চলে একটু। এন হেক্সেন অ্যান্ড এন হেপটেন, ঠিক আছে, স্মল এন, বুঝেছিস? এন হেক্সেন এন হেপটেন। স্টার্ট দিয়ে লাখ, কটা স্টার্ট দিবি তোর ইচ্ছা ভাই, সোলার সিস্টেম বানিয়ে দিবি না খাতাটা, সেটাও তোর উপর ডিপেন্ড করছে। পরীক্ষাতে এখন অব্দি এটাই এসছে। চল 2 নাম্বার লেখ, মিথানল অ্যান্ড ইথানল। মিথানল অ্যান্ড ইথানল হয়ে গেছে এটা সবার? এই অ্যাটেন্ডেন্স শিটটা যেটা দিয়েছিলাম সবার হয়ে গেছে? 3 নাম্বার, যার যার হয়নি ভাই একটু পাশের জনকে দিয়ে দিলেই হয়ে যাবে। তোর নাম এখানে মৌলি আপাতত নেই, আগের দিন আসিস নি তো, দিয়ে দেওয়ার পিছনে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দে, তুই পরের দিন আমি করে দেবো, ওটা পরের দিনকে দিয়ে দে। মিথানল অ্যান্ড ইথানল লিখেছিস? 3 নাম্বার লেখ, ইথাইল ক্লোরাইড অ্যান্ড ইথাইল ব্রোমাইড। শুভদীপ আগের দিন নাম লিখেছিলি তো? তোর নাম লেখা আছে ওর মধ্যে? হ্যাঁ, রাইট দিবি জাস্ট। ইথাইল ক্লোরাইড অ্যান্ড ইথাইল ব্রোমাইড লেখা হয়ে গেছে 3 নাম্বার। ইথাইল ক্লোরাইড অ্যান্ড ইথাইল ব্রোমাইড। 4 নাম্বার লেখ, বেনজিন অ্যান্ড টলুইন। 4 নাম্বার লেখ, বেনজিন অ্যান্ড টলুইন। 5 নাম্বার লেখ, ক্লোরোবেনজিন অ্যান্ড ব্রোমোবেনজিন। 5 নাম্বার লিখলি ক্লোরোবেনজিন অ্যান্ড ব্রোমোবেনজিন। ঠিক আছে, চল দেখ, আমি তোকে এর মধ্যে একটা বোঝাচ্ছি, বাকিগুলো একটা বুঝলে তুই বাকিগুলো এমনি বুঝতে পারবি। চল আমি ফার্স্টে রাখছি হচ্ছে হেক্সেন ভার্সেস হেপটেন। ওকে, আচ্ছা হেক্সেন, হেক্সেন মানে কি বেসিক্যালি 6খানা কার্বনওয়ালা অ্যালকেন। তো হেক্সেন হচ্ছে কি আমার এরকম স্ট্রাকচার ভাই, পরপর 6খানা কার্বন আমি এরকম এঁকেছি। এগুলো হচ্ছে সব কার্বন আছে, তুই জানিস ক্লাস 11 এইভাবে আঁকতাম, এটা কার্বন এটা কার্বন এটা কার্বন, সব হচ্ছে আমার কার্বন। বলে ফেলে এবার, এই প্রথম কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে বল? 3টে, ঠিক আছে। অর্গ্যানিক কেমিস্ট্রি ভাই তো রক্তে মিশে আছে। কেন? আজকে আমি গ্রুপে পাঠিয়েছিলাম মার্কস ডিস্ট্রিবিউশন, দেখিয়েছিস অলরেডি। সিবিএসসি বোর্ডে কত আছে? 33, আইএসসি বোর্ডে আছে কত? 32 বা 31। বুঝতে পেরেছিস কত নম্বর অর্গ্যানিকে আছে? আর সেই অর্গ্যানিকের বেস ক্লাস 11, বহুবার কথাটা বলেছি, তুই বাড়িতে ক্লাস 11-এর অর্গ্যানিক, তো যদি মনে হয় ক্লাস 11 পড়াশোনা করিস নি, তাহলে ভাই তোকে তো নিজেকেই পড়তে হবে, তাই না? অ্যাকসেপ্ট তুই করে নি সেটা, নিজে কোনো কাজ না করলে নিজেকেই করতে হবে ইন ফিউচার। ওকে, তুই বাড়িতে পড়াশোনা করছিস। টিউসডেতে এখানে অর্গ্যানিকের এক্সাম আছে, বলেও দিয়েছিলাম, সবাইকেই বলে দিয়েছি। তাহলে চলে, এই কার্বনে আমার 3খানা হাইড্রোজেন লেগে আছে, এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে? 2টো, ঠিক আছে। চল বলতে থাক, তারপরটা কটা লেগে আছে? তারপরটায় 2টো, তারপরটা হচ্ছে 3টে। খুব ভালো কথা। চল তাহলে এই হচ্ছে আমার হেক্সেনের স্ট্রাকচার। আচ্ছা বল, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি? ওই যে লম্বা মেসের মধ্যে হাইব্রিডেশন লেখা আছে, ঠিক আছে। এটা sp3, এই কার্বনটার হাইব্রিডেশন, এই কার্বনটার হাইব্রিডেশন sp 2.5 নাকি 2 আর 3-এর মাঝামাঝি, sp3। এটা সবকটা কার্বনই হচ্ছে আমার sp3 হাইব্রিডাইজড। আচ্ছা বল এবার, মলিকিউলটা কি পোলার হবে না নন পোলার হবে? পোলার না নন পোলার মলিকুলটা? নন পোলার। কেন পোলার না? কোনো মলিকুল পোলার হবে কি হবে না আমি কিভাবে বুঝতাম বলতো? কোনো মলিকুল কি পোলার হবে নাকি পোলার হবে না, সেটা আমি কি দিয়ে বুঝতাম? কোনো মলিকুল পোলার হবে না আমি কি দিয়ে বুঝতাম? না ভাই, ওইটা দিয়ে আমি বুঝতাম মলিকুলটা তো এক্সিস্ট করবে কিনা, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভ, তাই তো আমি আলটিমেটলি বুঝতাম মলিকুলটার মধ্যে ডাইপোল মোমেন্ট আছে কিনা। ঠিকই বলেছি, ডাইপোল মোমেন্ট হচ্ছে সবচেয়ে ভালো টার্মটা হয়ে গেল। আচ্ছা ডাইপোল মোমেন্ট কোন মলিকুলের মধ্যে কখন থাকবে? যদি আমার মলিকুলের মধ্যে ফার্স্টে তো বন্ড মোমেন্ট থাকতে হবে, তারপরে আমি দেখতে পারি ভাই বন্ড মোমেন্টগুলো ক্যান্সেল করে দিয়ে আমার ডাইপোল মোমেন্ট থাকতে পারে বা নাও পারে। তার মানে আমি সবার ফার্স্ট দেখবো হচ্ছে ভাই মলিকুলের মধ্যে অন্তত পোলার বন্ড আছে কিনা। এটা হচ্ছে আমার সবার ফার্স্ট কাজ দেখা। এগুলো ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের মধ্যে ভরিয়ে ছিল, ঠিক আছে। তোকে ডাইপোল মোমেন্ট কোন ডাইরেকশন হবে সেটাও বার করতে হবে, এসব ছিল ক্লাস 11-এ পড়েছিস। ক্লাস 11 পেরিয়ে তো 12-এ উঠেছিস, বুঝতেই পারছিস ভাই। তো আমার এই মলিকুলে ভাই ডাইপোল আছে কিনা, ডাইপোল আছে কিনা সেটা ক্লাস 12-এ আর আমার লাগে না যে ডাইপোল মোমেন্ট কোনো মলিকুলের মধ্যে আছে কিনা, সেটা ক্লাস 12-এ আর লাগবে না। ক্লাস 12-এ আমার শুধু লাগবে হচ্ছে ভাই বন্ডগুলো আমার পোলার কিনা। যারা যারা আগের দিন আসিসনি তারা আশা করি আগের দিনের ক্লাসটা দেখে এসছিস, তুই বুঝতেই পারছিস। না দেখে আসলে আজকের ক্লাস কিছুই বুঝতে পারবি না। আমি বহুবার বলে দিয়েছি যে আগের ক্লাস না দেখে আসলে আজকে আসতে, ঠিক আছে। এমন কিছু কষ্ট হতো না আগের দিনের একটা ক্লাস দেখে আসতে। চল তাহলে এই যে মলিকুলটা আমার এখানে ভাই আছে, এই মলিকুলের মধ্যে কার্বনগুলো কি হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড, হাইড্রোজেনও ভাই ওর সাথে লেগে আছে। তাহলে ভাই আমার একটা জিনিস ক্লাস 11-এ বহুবার মুখস্থ করেছি, আরও একবার করছি ক্লাস 12-এ। খাতার সামনের পেজ বা লাস্ট পেজে লিখে রাখবি, ক্লাস 12-এ লাগবে এই জিনিসটা। কোন জিনিসটা লেখ খাতার মধ্যে? ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার। ক্লাস 11-এ বহুবার লেখা আছে, তোর মনে হয় মুখস্থও আছে। FON গ্রেটার দ্যান সাইন প্রত্যেকের মাঝখানে, FON CL BRI S, তারপরে হচ্ছে CSP, তারপরে CSP2, তারপরে হচ্ছে CSP3। আচ্ছা CSP3 আর হাইড্রোজেন অলমোস্ট কাছাকাছি,
ভাই ভাই, ঠিক আছে, কিন্তু ভাইয়ে ভাইয়ে ঝগড়া করতে তো বেশি টাইম লাগবে না, ভাই ভাই বা বোন বোন যা ইচ্ছা বল, ঝামেলা হতে টাইম লাগবে না, এক্সটার্নাল কোনো একটা ফ্যাক্টর হলেই ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে সেই অর্ডার যেটা আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে এটা দিয়ে হয়ে যায়। ইলেকট্রোনেগেটিভে কিন্তু আলাদা আলাদা স্কেলে আলাদা আলাদা ভ্যালু হয়, সেগুলো আমাদের বোর্ড এক্সামে নেই, ঠিক আছে। এললেট-রাকাউ স্কেল আছে, পাউলিং স্কেল আছে, এগুলো আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়। ওকে, তো এটা দিয়ে আমি ভাই ক্লাস 12-এ বোর্ড এক্সামের কোশ্চেন আমি এগুলো দিয়ে ডিসকাস করতে পারবো। তো ভাই CsP3 আর হাইড্রোজেন, ভাই ভাই মানে ওদের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স অলমোস্ট নেই, যদি না থাকে তার মানে আমার কী হবে ভাই, ওর মধ্যে কোনো পোলারিটির ডিফারেন্সও নেই। ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই মানে কি, এই কার্বন হাইড্রোজেন বন্ড যেগুলো এখানে আছে এরা হচ্ছে সব আমার নন পোলার বন্ড, বোঝা গেল। AO_SP3 OSP3 পাশাপাশি দুজন SP3, তাহলে ওদেরও ভাই তো সেম, এটা SsP3 না ভাই, এটা কার্বন CsP2। তো এও ভাই কার্বন দুজনেই sp3 তাহলে এর মধ্যেও কোনো ডিফারেন্স নেই, তাহলে সবই নন পোলার বন্ড, ওভারঅল মলিকুলটা হচ্ছে আমার নন পোলার, ঠিক আছে। তার মানে যে কন্টেনারের মধ্যে ধর আমার হেক্সেন আছে, ধর আমার এই কন্টেনারের মধ্যে হেক্সেন আছে, তাহলে এই কন্টেনারে বল একটা হেক্সেনের আশেপাশে কে আছে, আরেকটা হেক্সেনই আছে স্বাভাবিকভাবেই, আরেকটা কি, আরও কয়েক হাজার হেক্সেন আছে, ঠিক আছে। তাহলে নন পোলার মলিকুল আর আরেকটা নন মলিকুল, নন পোলারের মধ্যে কোন টাইপের ইন্টারাকশন থাকে, নন পোলারের মধ্যে কোন টাইপের ইন্টারাকশন থাকে, ক্লাস 11-এ পড়েছিলাম অনেকগুলো ইন্টারাকশন, দেখবি ওর মধ্যে লেখা আছে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, অবশ্যই ভ্যান ডার ওয়ালসের মধ্যে একটা পড়েছিলাম না, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, লাস্ট 5 নাম্বার যেটা পড়েছিলাম, ওই মেসেজটা আমি এমনি পাঠাইনি, ঠিক আছে, 5টা হোয়াটসঅ্যাপ মেসেজের মতন ওটা কিন্তু নয়, ফরওয়ার্ডের মেসেজ ওটা কোনো নয়, গুড মর্নিং গুড নাইট, ঠিক আছে, ওই মেসেজ না পাঠালে আমি পরীক্ষায় ফেল করবো, এই মেসেজটা ওই মেসেজটা না, হ্যাঁ এটা না পড়লে তুই পরীক্ষায় চাপ আছে, কিন্তু ক্লাস 11-এ ওইগুলো না ক্লিয়ার করলে তো 12-এ অন্তত চাপ আছে, এটা আমি আগে থেকেই তোকে বলে দিচ্ছি, একদম ক্লিয়ার করে লেখা আছে কোন কোন টপিকগুলো লাগবে। তাহলে ভাই আমার এখানে হেক্সেন আরেকটা হেক্সেনের মধ্যে আমার কি আছে, নন পোলার ইন্টারাকশন, মানে ভ্যান ডার ওয়ালস বলে হয়ে যাবে, আর কিছু দরকার নেই স্পেসিফিক, ঠিক আছে। তাহলে এখানে আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, এসব আমি ক্লাস 12-এ আর বলবো না, কোথাও আর তোকে বলবে না, ক্লাস 11-এর পার্ট, বুঝতেই পারছিস। তাহলে ভাই এখানে আমার এটা গেলো নন পোলার, এখানে ভাই আমার কি আছে, এই কন্টেনারের মধ্যে কি আছে, আরেকজন আমার কি আছে, হেপটেন। তাহলে হেপটেন যদি আমার হয়, হেপটেনের স্ট্রাকচার কী হবে, 7খানা, তাহলে 1খানা আমার কার্বন ঢুকে গেছে, যে কার্বনটা ঢুকলো এই কার্বনটার হাইব্রেশন কী হবে, আমার হাইব্রেশন কী হবে, sp3, সবাই sp3, মলিকুলটা পোলার না নন পোলার, এ হচ্ছে আমার নন পোলার। তাহলে ভাই আমার যে কন্টেনারের মধ্যে হেপটেন আছে 7খানা কার্বন, হেপটেনের আশেপাশে কি আছে ভাই, আরেকটা হেপটেনই আছে, তাহলে ভাই এখানেও নন পোলার ইন্টারাকশনই আছে, ঠিক আছে। এইবারে ধর আমি ওই যে কন্টেনারটা মিশিয়েছি ভাই, হেক্সেন আর হেপটেনকে মেশালাম, বল হেক্সেনের আশেপাশে কে থাকবে, হেপটেন থাকবে, তুই থাকবি, আমি থাকবো না, মমতা ব্যানার্জি থাকবে, কে থাকবে বল, হেক্সেনকে যখন মেশালাম হেপটেনের সাথে, কে থাকবে হেক্সেনের আশেপাশে, আরেকটা হেক্সেন থাকবে না আরেকটা হেপটেন থাকবে, দুজনেই থাকতে পারে, আমি ওরকম বলতে পারবো না যে হেক্সেনই থাকবে, আমি এটাও বলতে পারবো না যে হেপটেনই থাকবে, আরে ভাই প্রবাবিলিটি, এখানেও প্রবাবিলিটি ঢুকে আছে, মিলিয়ে মিশিয়ে আছে এখানে সবাই। আচ্ছা এইবারে দেখ এখানেও নন পোলার ভাই, ও নন পোলার ছিল, ও নন পোলার আছে, আগে আমার ইন্টারাকশন ছিল নন পোলার, আগে আমার ইন্টারাকশন ছিল নন পোলার, এখনও আমি ইন্টারাকশন নন পোলারই পাচ্ছি, আর নতুন কোনো ইন্টারাকশন হয়নি, কিচ্ছু হয়নি, জাস্ট সিম্পল একটা কার্বন চেঞ্জ হলে এদের কিচ্ছু চেঞ্জ হয়নি, মানে এদের কোনো পোলারিটির কোনো চেঞ্জই হয়নি, ছিলই তো নন পোলার, বুঝতে পেরেছিস, এই নন পোলারই ছিল, হেক্সেনও নন পোলার ছিল, তাহলে নন পোলার ইন্টারাকশনই রয়ে গেল, একখানা কার্বন ঢুকলে ভাই ইন্টারাকশনের এমন কিছু চেঞ্জ আমার হবে না, বোঝা গেছে। তাহলে এই জন্য ভাই আগেও ছিল যা ইন্টারাকশন, এ টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন, বিবি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন, এখনও দেখ আমার ফোর্স অফ অ্যাট্রাকশন সেম টাইপেরই থাকলো, এবি টাইপেরই থাকলো, মানে এবি টাইপ কীরকম হলো, এ আর বিবির মতনই হলো, বোঝা গেল। তাহলে আমার কী হচ্ছে বলতো, ওই জন্য ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু সেম টাইপেরই আছে, ওই জন্য আমার ভাই সলিউশনটা হচ্ছে আইডিয়ালের মতন বিহেভ করলো, বোঝা গেল, ওটা হচ্ছে আমার ওই জন্য আইডিয়াল সলিউশনের এক্সাম্পল, ক্লিয়ার, বুঝলি, চল বুঝে গেছিস। নেক্সট, যদি পরীক্ষাতে এটার অ্যান্সার আসছে কীভাবে লিখবো সেটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো, যেরকম পাঠিয়েছি রিসেন্টলি কোশ্চেনগুলো, ঠিক আছে। ওকে চল পরেরটা, আমি তোকে আরেকটা এক্সাম্পল জাস্ট এখানে বলছি, বেনজিন আর টলুইন, দেখো ওর মধ্যে আছে বেনজিন আর টলুইন ভাই, বেনজিনের কার্বনগুলোর হাইব্রিডেশন কি, sp2, তাই তো, বেনজিনের কার্বনগুলো হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড। আচ্ছা দেখ এটা হচ্ছে বেনজিন, খুব ভালো কথা, যদি আমি টলুইন বানাই তাহলে কীভাবে করবো দেখ, একটা হাইড্রোজেনকে সরিয়ে আমি কোনো তোকে রিয়াকশান জিজ্ঞেস করি, হ্যাঁ বেনজিন থেকে টলুইনের কনভার্সন বলিনি, আমি জাস্ট বলছি ভাই বেনজিন থেকে টলুইন কীভাবে করবো, আমি অ্যাজ ইফ বেনজিনের একটা হাইড্রোজেনকে সরিয়ে একখানা CH ঢুকিয়ে দিচ্ছি, এটাই তো করছি, বেনজিন থেকে টলুইন, আমি কোনো রিয়াকশান জিজ্ঞেস করিনি, কোন রিয়েজেন্ট দিয়ে হবে সব বলছি না। তাহলে দেখ ভাই বেনজিন থেকে আমি টলুইনে চেঞ্জ করলাম, sp2 কার্বনই আছে, জাস্ট আমার ওর মধ্যে একখানা sp3 কার্বন ঢুকালাম, ঠিক আছে,
sp3 কার্বনে তো কোনো ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপারই নেই, হাইড্রোজেন ওর জন্য যে কটা ঢুকেছে। তাহলে বলতো আগে মলিকুলটার যা ছিল এখন যা মলিকুলটা হলো, পোলারিটির এমন কিছু চেঞ্জ হয়নি, আগে যা ছিল তাই আছে, আগে যা ছিল তাই আছে। এইবারে বেনজিনের মধ্যে কোন টাইপের ইন্টারাকশন আছে সেটা আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়। একটা বেনজিনের উপরে আরেকটা বেনজিন, এইসব ফোর্স অফ অ্যাট্রাকশন তোর সিলেবাসের বাইরে, এগুলো হচ্ছে সব পি অরবাইটাল, ক্লাস 11-এ পড়তাম, খাতা ভরি ভরি আঁকতাম ছবি। এই একটা পি অরবাইটালের সাথে আরেকটা পি অরবাইটালের ইন্টারাকশন আছে, ঠিক আছে, একটা বেনজিনের সাথে আরেকটা বেনজিন, এগুলো আমাদের লাগবে না কিচ্ছু। এরকম আছে। আর টলিউনেও সেম হবে ভাই, একটা টলিউনের উপর আরেকটা টলিউন থাকবে, যখন বেনজিন টলিউন মিক্স করলাম তো একটা বেনজিন একটা টলিউনের সাথে খেলবে, অসুবিধার কিচ্ছু হবে না। তাহলে এই ফোর্স অফ অ্যাট্রাকশন আমার আগেও ছিল পরেও থাকলো, বোঝা গেল? তাহলে আমার কি হলো বলতো, সলিউশনটার ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু সেম থাকলো, তাহলে এও হচ্ছে আমার আইডিয়াল সলিউশনের মতনই বিহেভ করেছে, বোঝা গেছে? তাহলে বেনজিন টলিউনের মিক্সার হচ্ছে আমার আইডিয়াল সলিউশন। ক্লিয়ার? চল 2 নম্বর এবার হেডিং দিবি নন আইডিয়াল সলিউশন। 2 নম্বর হেডিং তুই এবার দিচ্ছিস নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন। আচ্ছা, নন আইডিয়াল সলিউশনের মধ্যে আমি বুঝে গেছি ভাই, দুখানা ডেভিয়েশন পড়বো। 1 নাম্বার লেখ নন আইডিয়াল সলিউশনের মধ্যে, নাম্বার এ লেখ নেগেটিভ ডেভিয়েশন। একটা জিনিস তুই চাইলে করতে পারিস, নন আইডিয়াল সলিউশনের মধ্যে লেফট সাইডে নেগেটিভ ডেভিয়েশন, রাইট সাইডে পজিটিভ ডেভিয়েশনের জন্য জায়গা ছেড়ে দিতে পারিস। নেগেটিভটা আমি আগে করবো, তারপরে পজিটিভটা পাশাপাশি করলে তুই করবি, ঠিক আছে? তুই ব্যাপারটা তাহলে কম্পেয়ার করবো, এরকম ফর্মেটে হয়ে যাবে অনেকটা। নাম্বার এ নেগেটিভ ডেভিয়েশন হয়ে গেছে লেখা? আচ্ছা দেখ, নেগেটিভ ডেভিয়েশনে হয়েছে সবার লেখা? আচ্ছা, নন আইডিয়াল সলিউশন যেখানে লিখেছিলিস সেখানে একটু পাশে লিখে রাখ ডাজ নট ফলো রাউলস ল। আইডিয়ালে যেরকম লিখেছিলি ফলোজ রাউলস ল, নন আইডিয়ালের পাশে লেখ ডাজ নট ফলো রাউলস ল। ডাজ নট ফলো রাউলস ল, ডাজ নট ফলো রাউলস ল, হয়ে গেছে লেখা? আচ্ছা দেখ, এবারে কি হবে ভাই, এখানে ঠান্ডা মাথায় দেখবি নেগেটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন আমার কি হবে, এইটা ভাই আমার এর থেকে কম হবে। 1 নাম্বার লেখ। তাহলে এক্সপেরিমেন্টাল যেটা হচ্ছে পিটি লেস দেন, আমি তো ভাই এর মধ্যে এডিট করবো, তুই তো পারবি না, তোকে পুরোটাই লিখতে হবে। পিটি লেস দেন PA0XA প্লাস PB0XB লিখেছিস? পিটি লেস দেন PA0XA প্লাস PB0XB, পিটি লেস দেন PA0XA প্লাস PB0XB, হয়ে গেছে লেখা? তার মানে ধর আমি এক্সপেরিমেন্ট করে যে ভ্যালুটা পাচ্ছি আর আমি থিওরিটিক্যাল যেটা পাচ্ছি সেটা আলাদা আলাদা হবে, ঠিক আছে? 2 নাম্বার লেখ ডেলভি মিক্স, বল ডেলভি মিক্সের ভ্যালু কী হবে, বলে ফেল কী হবে? নেগেটিভ ডেভিয়েশন, তাহলে কী হবে ডেলভি মিক্সের ভ্যালু? লেস দেন